আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি বিএলএল ল্যাঙ্গুয়েজ স্কুলে। আজকে আমরা জানবো ভার্ব বা ক্রিয়া সম্পর্কে, অর্থাৎ ভার্ব বা ক্রিয়া কত ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটির একটি করে উদাহরণ বাংলা অর্থ সহ জানবো, যাতে করে ভার্ব বা ক্রিয়া এর পুরো স্ট্রাকচারটি আমাদের মনে থাকে। তাহলে চলুন ভার্ব বা ক্রিয়ার প্রকার সম্পর্কে ইংরেজি ও বাংলায় জেনে নিই। ভার্ব বা ক্রিয়া, অর্থাৎ ইংরেজিতে কথা বলতে গেলে আপনাকে ভার্ব লাগবেই। অ্যাকশন ভার্ব হতে পারে অথবা নন অ্যাকশন ভার্ব হতে পারে। আর ভার্ব বা ক্রিয়া কত রকমে আসতে পারে বা কত প্রকার, সব রকমের একটি করে উদাহরণ দেওয়া হয়েছে, যাতে করে খুব সহজেই মনে থাকে। এবং প্রত্যেক প্রকার ভার্বের আমি বাংলা অর্থ বলবো, তাহলে আপনি বাংলা ভাষাভাষী হলে আরো বেশি করে মনে থাকবে। তাহলে ভার্ব বা ক্রিয়া, প্রথমত আমরা জানি ভার্ব দ্বারা কোনো কাজ করা বোঝাই। এটা অ্যাকশন হতে পারে অথবা নন অ্যাকশন হতে পারে। অ্যাকশন মানে কোনো কাজ করা বোঝাতে পারে, আর নন অ্যাকশন মানে হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টকে সংযুক্ত করতে পারে বা লিঙ্কিং ভার্ব বা পজিশন বোঝাতে পারে। তাহলে প্রথমে আমরা দেখছি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্ব মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া মানে হচ্ছে যেখানে বা যেই সেন্টেন্সে ভার্ব বা ক্রিয়াটা ব্যবহৃত হবে সেই সেন্টেন্স বা বাক্যটা সমাপ্ত থাকবে। আর অসমাপিকা ক্রিয়া মানে যেই সেন্টেন্সে ভার্ব বা ক্রিয়াটা ব্যবহৃত হবে সেই সেন্টেন্সটা অসমাপ্ত থাকবে। উদাহরণটা দেখছি, আই ইট রাইস, আমি ভাত খাই। আই ইট আমি খাই, রাইস ভাত। তাহলে এই রাইসটা হচ্ছে ইট এর সমাপিকা, অর্থাৎ রাইসটা ইটকে সমাপ্ত করেছে, এজন্য এটা সমাপিকা ক্রিয়া। আর এখানে আছে নন ফাইনাইট ভার্ব, ইটিং রাইস, ভাত খেয়ে। তাহলে ভাত খেয়ে সমাপ্ত হয় না, অন্য কিছু জানতে চাওয়া হয়, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ভাত খেয়ে। আর এখানে হচ্ছে ভাত খাই, সমাপ্ত হয়ে গিয়েছে, আর কিছু জানতে চাওয়া লাগে না। আর এখানে খেয়ে জানতে চাওয়া লাগে, এজন্য এটা অসমাপ্ত বা নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব বা সমাপ্ত ক্রিয়াকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মানে হচ্ছে ভার্বটা মূল হিসেবে কাজ করবে, আর অক্সিলারি ভার্ব মানে হচ্ছে মূল কাজটাকে আরো একটি হেল্পিং ভার্ব এসে সাহায্য করবে। প্রিন্সিপাল ভার্ব এর উদাহরণ দেখুন, হি ইটস রাইস, সে ভাত খায়। তাহলে ইটস এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব, এখানে কেউ কাউকে সাহায্য করেনি, ইটস নিজে একটি পূর্ণাঙ্গ অর্থ দিয়েছে, এর জন্য এটা প্রিন্সিপাল ভার্ব বা মূল ক্রিয়া বা আসল ক্রিয়া। হি ইটস রাইস, সে ভাত খায়। অক্সিলারি ভার্ব, অর্থাৎ এখানে অন্য একটি ভার্ব এসে এই মূল ক্রিয়াকে হেল্প করবে, সেটা হচ্ছে হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। তাহলে ইটিং এর সাথে ইজ এসছে, এটা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বা বি ভার্ব। এইটি হচ্ছে এই ইটিং কে সাহায্য করার কারণে অক্সিলারি ভার্ব হয়ে গিয়েছে, এজন্য এটা অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে, মূল ক্রিয়াকে এই ইজটা এসে হেল্প করছে বা সাহায্য করছে। তারপরে এই প্রিন্সিপাল ভার্বটা আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যাকশন ভার্ব আর একটা হচ্ছে নন অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব এবং নন অ্যাকশন ভার্ব কি? টেন্সে আমরা শুধু অ্যাকশন ভার্বটা পড়ি, কিন্তু নন অ্যাকশন ভার্বটা পড়ি না, যেটা বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব দিয়ে যুক্ত হয়। হি প্লেইজ ফুটবল, প্লেইজ খেলা করা, এটা একটা অ্যাকশন ভার্ব মানে কাজ করা বোঝাচ্ছে। হি প্লেইজ ফুটবল, সে ফুটবল খেলে। হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। ইজ মানে হয়, এটা দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে না। হি এবং স্টুডেন্টের মধ্যে সংযোগ স্থাপন করেছে, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব বা নন অ্যাকশন ভার্ব, দুই ভাবে এটার নাম বলা যায়। তাহলে অ্যাকশন ভার্ব মানে কাজ করা বুঝাবে, নন অ্যাকশন ভার্ব কোনো কাজ করা বুঝাবে না, শুধু সংযুক্ত করে দিবে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে। এইটারও টেন্সের পরিবর্তন হয়, এইটারও টেন্সের বা কালের পরিবর্তন হয়। আবার এই অ্যাকশন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব মানে হচ্ছে সকর্ম ক্রিয়া, ইনট্রান্সিটিভ ভার্ব মানে হচ্ছে অকর্ম ক্রিয়া, অর্থাৎ কর্ম থাকবে আর কর্ম থাকবে না, এই দুইটা। হি সিংস আ সং, সে একটি গান গায়। তাহলে হি সিংস সে গায়, এ সং একটি গান। এই এ সংটা হচ্ছে একটি কর্ম বা অবজেক্ট। অবজেক্ট থাকলে এক রকমের ভার্ব, যেটাকে বলা হয় ট্রান্সিটিভ, সকর্ম ক্রিয়া অর্থাৎ কর্ম থাকবে। ইন্ট্রান্সিটিভ অকর্ম ক্রিয়া মানে কর্ম থাকবে না, হি সিংস সে গান গায়। তাহলে এইটাও শুদ্ধ বাক্য, এইটাও শুদ্ধ বাক্য, এখানে শুধু কর্ম থাকবে আর এখানে কর্ম থাকবে না। ইন্ট্রান্সিটিভ ভার্বে কর্ম থাকবে না, হি সিংস সে গায়, হি সিংস এ সং সে একটি গান গায়।
তাহলে ট্রান্সিটিভ, ইন্ট্রান্সিটিভ, সকর্মক, অকর্মক ক্রিয়া। তারপর আবার এই ট্রান্সিটিভ ভার্বকে আরো কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফেক্টিটিভ ভার্ব। ফেক্টিটিভ ভার্ব মানে হচ্ছে প্রযোজক ক্রিয়া, একজন আরেকজনকে দিয়ে কোনো কাজ করাবে, এটাই হচ্ছে প্রযোজক, যাকে আমরা বলি প্রযোজনা। আই মেড হিম ক্যাপ্টেন, আমি তাকে ক্যাপ্টেন বানালাম। তাহলে এখানে মেডটা হচ্ছে একটি ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব মানে হচ্ছে এখানে প্রযোজনা করবে। আই ফিড হিম, আমি তাকে খাওয়াই। এরকম প্রযোজনা করলে এটা হবে ফ্যাক্টিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া। এখানে মেড দ্বারা একটি কাজ করানো হয়েছে, এজন্য এটা ফ্যাক্টিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া। তারপরে হচ্ছে কোয়াসিপেসিভ। কোয়াসিপেসিভ মানে হচ্ছে আপনার অর্থটা পেসিভের মতো হবে, কর্মপ্রধান। অ্যাক্টিভ হচ্ছে কর্তা প্রধান, মানে কর্তার সামনে থাকবে, আর পেসিভ হচ্ছে কর্মপ্রধান। আর কোয়াসিপেসিভ মানে প্রায় কর্মপ্রধান, মানে একেবারে আসল কর্মপ্রধান না, কিছুটা কর্মপ্রধান। যেমন হানি টেস্ট সুইট, মধু মিষ্টি লাগে। এটা দেখতে একটি ভয়েস বা কর্তা প্রধানের মতো হলেও এটা প্রায় কর্মপ্রধান, এর জন্য এটা কোয়াসিপেসিভ, মানে প্রায় কর্মপ্রধান, মানে ফুল কর্মপ্রধান না, আবার ফুল অ্যাক্টিভও না। দেখতে অ্যাক্টিভের মতো কিন্তু অর্থ দিবে পেসিভের, মানে কর্মপ্রধানের। হানি টেস্ট সুইট মানে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এইরকম একটা অর্থ দিবে। যখন মধু খাও তখন মধু মিষ্টি লাগে। তারপরে এখানে দেখুন অক্সিলারি ভার্ব আমরা বলেছি হি ইজ ইটিং রাইস, সে ভাত খায়। মূল ভার্বকে একটি হেল্পিং ভার্ব এসে সাহায্য করেছে। তারপরে হচ্ছে কপিউলেটিভ ভার্ব, সংযোগমূলক ক্রিয়া। সংযোগ মানে একটার সাথে আরেকটাকে সংযোগ করবে, এইটাকে আবার বি ভার্ব বলা যেতে পারে। হি ফিলস টায়ার্ড, তাকে ক্লান্ত লাগছে। হি ফিলস টায়ার্ড, তাকে ক্লান্ত লাগছে। আবার এখানে ফিলের জায়গায় ইজ দিলেও হয়ে যাবে। হি ইজ টায়ার্ড, সে ক্লান্ত। হি ফিলস টায়ার্ড, তাকে ক্লান্ত লাগছে। এটাকে বলা হয় কপিউলেটিভ ভার্ব। এরকম অনেকগুলো ভার্ব আছে। তারপরে হচ্ছে কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব হচ্ছে কারণসূচক ভার্ব, অর্থাৎ কারণ থাকবে। পজিটিভ ভার্ব হচ্ছে কারণসূচক ভার্ব, অর্থাৎ কারণ থাকবে। রিমা মেড সীমা ডু দ্য ওয়ার্ক, রিমা সীমাকে দিয়ে কাজটি করায়। রিমা মেড সীমা ডু দ্য ওয়ার্ক, রিমা সীমাকে দিয়ে কাজটি করায় বা করালো। এইরকম একটি কারণ থাকলে প্রথমে একটা মেড আসবে, তারপর যাকে দিয়ে করাবেন তাকে আনতে হবে, তারপর একটা ভার্ব আনবেন যে কাজটা করাবেন, তারপরে অবজেক্ট বা কর্ম যা করাবেন। রিমা মেড সীমা ডু দ্য ওয়ার্ক, রিমা সীমাকে দিয়ে কাজ করায় বা করালো। তারপর হচ্ছে কগনেট ভার্ব। কগনেট ভার্ব মানে হচ্ছে সমধাতুজ ক্রিয়া, অর্থাৎ ভার্ব থেকে একটি কর্মের উৎপত্তি হবে, এটাকে বলা হয় সমধাতুজ ক্রিয়া। হি ড্রিমড এ ড্রিম, সে একটি স্বপ্নের মতো স্বপ্ন দেখলো। হি ran a race, সে একটি দৌড় দৌড়ালো। হি প্লে এ প্লে, সে একটি খেলা খেললো। এরকম ভার্ব থেকে যখন কর্মের উৎপত্তি হয় এটাকে বলা হয় কগনেট বা সমধাতুজ। ধাতু মানে ভার্বের আসল জায়গাটা বা বেসিক জায়গাটা, সেখান থেকে একটি কর্মের উৎপত্তি হবে। তারপরে এখানে বলেছি নন ফাইনাইট ভার্ব, মানে যে ভার্বগুলো সমাপ্ত হবে না, অসমাপ্ত থাকবে। এই ভার্বগুলো কি কি হতে পারে এটা বলেছি। ইটিং রাইস, ভাত খেয়ে, এটা অসমাপ্ত ভার্ব। ইনফিনিটিভ, ইনফিনিটিভ এটাও অসমাপ্ত। ওয়ান্ট টু মানে চাই বা চাওয়া আকার দিয়ে আসবে। আই ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাই। তাহলে টু প্লে, এই টু প্লেটা হচ্ছে একটি ইনফিনিটিভ ভার্ব, মানে কোনো কিছু চাওয়া এবং অসমাপ্ত থাকবে। তারপরে হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল আবার তিন ধরনের হয়ে থাকতে পারে। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে আমরা যে কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করি, এটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। am eating, এটা হচ্ছে কন্টিনিউয়াস, আর এটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হচ্ছে cooked rice was fine। cooked rice অর্থাৎ ভার্বের 3 নম্বরটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে। cooked rice রান্নাকৃত ভাত is fine বা was fine ভালো। তাহলে রান্নাকৃত তখন এর অর্থ হবে কৃত, মানে কোনো কাজ করা হয়ে গিয়েছে এরকম একটা অর্থ আসবে অ্যাকসেপ্টিং। cooked rice রান্নাকৃত ভাত। তারপরে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে পারফেক্ট টেন্সের একটি রূপ, এটাকে যখন ভাঙা হবে তখন এটা পারফেক্ট হবে, মানে পারফেক্ট টেন্স হবে। যেমন হ্যাভিং ডান দ্য ওয়ার্ক উই স্যাট অন দ্য চেয়ার, কাজ শেষে আমরা চেয়ারে বসে পড়লাম। হ্যাভিং ডান তার মানে একটা কাজের পরে আরেকটা কাজ করেছি। এই হ্যাভিং ডান এই অংশটা ছিল পাস্ট পারফেক্ট, আর পরের অংশটা পাস্ট ইনডিফিনিট। তাহলে হ্যাভিং ডানটাকে আমরা এভাবে ছোট করে নিয়েছি, কিন্তু এখানে দেখলে বোঝা যায় না যে এটা পাস্ট পারফেক্ট। কিন্তু অর্থ উঠাতে গেলে আপনি একটার পর আরেকটা অর্থ উঠাতে হবে। কাজ শেষ করার পর আমরা বসে পড়লাম। হ্যাভিং ডান কাজ শেষে আমরা বসে পড়লাম। এটা সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য বানাতে একটা সেন্টেন্সকে আপনি ফ্রেজ বানিয়ে ফেলতে হবে, এবং এই ফ্রেজটাই হচ্ছে পারফেক্ট। হ্যাভিং ডান একটা টেন্স বা সেন্টেন্সকে আমরা
একটি ফ্রেজ বানিয়ে ফেলেছি, শব্দগুচ্ছ বানিয়ে ফেলেছি, আর আরেকটা সেন্টেন্স থাকছে মিলে সরল বাক্য হয়ে গিয়েছে। মানে একটা সেন্টেন্স থাকলে সরল বাক্য, দুটো সেন্টেন্স হলে আবার কমপ্লেক্স বা জটিল বাক্য হয়ে যাবে। এজন্য হ্যাভিং ডানটাকে আমরা একটি ফ্রেজ বানিয়ে ফেলেছি, জটিল বাক্য আর থাকছে না। আর এটাই হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের উদাহরণ। তারপর হচ্ছে জিরান। জিরান মানে ভার্বটা আইএনজি হিসেবে কোথাও সাবজেক্টের কাজ করতে পারে, অবজেক্টের কাজ করতে পারে। রিডিং ইজ এ গুড হ্যাবিট। রিডিং পড়া, তাহলে রিড মানে হচ্ছে পড়ি আর রিডিং মানে পড়া, এরকম আকার দিয়ে একটি অর্থ আসবে, তখন এটা জিরানের অর্থ দিবে জিরান্ডিভ, অর্থাৎ ক্রিয়াবাচক। ক্রিয়াবাচক নাউন, ক্রিয়াবাচক বিশেষ্য, এটাই হচ্ছে জিরান। রিডিং ইজ এ গুড হ্যাবিট, রিডিংটা এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে বা বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপরে হচ্ছে মডাল সেমি মডাল ভার্ব। মডাল ভার্ব হচ্ছে যেই ভার্বগুলো দ্বারা সক্ষমতা বোঝানো হয়, যেমন আই ক্যান ডু করতে পারি, এই ক্যানটা হচ্ছে একটি মডাল ভার্ব, সক্ষমতা প্রকাশ করছে। আই মে ডু আমি হয়তো করতে পারি। আবার হ্যাভ টু, হ্যাড বেটার, উড রাদার, এগুলো হচ্ছে সেমি মডেল, মানে কয়েকটা একসাথে এসে একটা অর্থ দিবে। এটা হচ্ছে সেমি মডেল, মানে মডেলের মতো কিছুটা সক্ষমতা বোঝাবে বা সক্ষমতা এই মডেলের মতো বোঝাবে, এটা হচ্ছে সেমি মডেল ভার্ব। আর এছাড়া আছে বি ভার্ব, এখানে আমি লিখিনি। বি ভার্ব হচ্ছে অ্যামিজার, ওয়াইস ওয়ার, যেগুলো দ্বারা সাবজেক্ট কর্তা এবং অবজেক্ট কর্মকে সংযোগ করে, সেগুলো হচ্ছে বি ভার্ব। এভাবে আমরা ভার্ব বা ক্রিয়ার বিভিন্ন প্রকার সমূহ ইংরেজি ও বাংলা জেনে গিয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, বাই বাই।